নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অথৈ জল। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। মঙ্গলগঞ্জ ডিসপেন্সারির কাজ সেরে বার হয়েছি সেদিন। সকাল সকাল বাড়ি ফিরব। নৌকো বাঁধা রয়েছে বাজারের ঘাটে। এমন সময় ভূষণ দাঁ এসে বললে, আজ যাবেন না ডাক্তারবাবু, আজ যে ঝুলনের বারোয়ারি। কখন? এই একটু অপেক্ষা করতে হবে, সন্ধ্যের পর আলো জেলেই আসর লাগিয়ে দেব। যাত্রা? না ডাক্তারবাবু, আজ খ্যামটা। ভালো দল এসেছে একটি, কেষ্টনগরের। অনেক কষ্টে সুপারিশ ধরে তবে বায়না বাঁধা। আমারও তো থাকবার ইচ্ছা নেই, খ্যামটা নাচ দেখবার আমি পক্ষপাতী নই। তবুও ভাবলাম এসব অজ পাড়াগাঁয়ে আমোদ প্রমোদ তেমন কিছু ব্যবস্থা নেই, আজ বরং একটু থেকে দেখেই যাই। অনেকদিন কোনো কিছু দেখিনি, একঘেয়েভাবে ডাক্তারি করে চলেছি। এসব জায়গায় খ্যামটা নাচওয়ালিদের বিশেষ খাতির, সেটা আমি জানি। বাজার শুদ্ধ মাতব্বর লোকেরা স্টেশনে যায় খ্যামটার দলের অভ্যর্থনা করতে। ওদের বিশ্বাস খ্যামটাওয়ালিরা সবাই সুশিক্ষিতা, ভদ্র ও শহুরে মেয়ে। তারা এই পাড়াগাঁয়ে এসে কোনো রকম দোষ না ধরে, আদর যত্ন ও ভদ্রতার কোনো খুঁত না বের করে ফেলে। ভূষণ দাঁ সবসময় হাত জোড় করে ওদের সামনে ঘুরছে। কখন কি দরকার হয় বলা তো যায় না। শ্রীশ দাঁর আড়তে খ্যামটার দলের জায়গা দেওয়া হয়েছে। এই গ্রামের মধ্যে ওইটি সবচেয়ে বড় ভালো বাড়ি। সনাতন দা এলে আজ বেশ হতো। অনেকক্ষণ বসে থাকতে হবে, গল্পগুজব করবার লোক থাকলে আনন্দে কাটে। বর্ষাকাল হলেও আজ দুদিন বৃষ্টি নেই। মঙ্গলগঞ্জের ঘাটের উপরেই একটা কদম গাছে থোকা থোকা কদম ফুল ফুটেছে। সজল মিঠে বাতাস। এখানে বৃষ্টি না হলেও অন্য কোথাও বৃষ্টি হয়েছে। নেপাল প্রামাণিকের তামাকের দোকান বাজারের ঘাটের কাছে। আমাকে একা বসে থাকতে দেখে সে এলো। বললাম, নেপাল, একটু চা খাওয়ার বন্দোবস্ত করতে পারো? নেপাল তটস্থ হয়ে পড়ল। হ্যাঁ হ্যাঁ, এই এখনই করে নিয়ে আসছি দোকান থেকে। আমি বললাম, খ্যামটা আরম্ভ হতে কত দেরি? সন্ধ্যের পর হবে ডাক্তারবাবু। কিছু খাওয়ার ব্যবস্থা করো? না না, শুধু চা করো, আমার এখানেই হবে। স্টোভ আছে, সব আছে, কেবল দুধ নেই। দুধ আমি বাড়ি থেকে আনছি। খাওয়ার ব্যবস্থা না করলে কষ্ট হবে আপনার। কখন খ্যামটা শেষ হবে তখন বাড়ি যাবেন, সে অনেক দেরি হয়ে যাবে। খাবেন কখন? আর সে হয় না। এখানকার বাজারের মধ্যে ভূষণ দাঁ ও নেপাল প্রামাণিক, এরা সব মাতব্বর লোক। ওরাই চাঁদা ওঠায়, বারোয়ারির আয়োজন করে বছর বছর। 5 জনে শুনেও ওদের কথা। আমি যখন এখানে ডাক্তারখানা খুলেছি, সকলকেই সন্তুষ্ট রাখতে হবে আমার। সুতরাং বললাম, তবে কি করতে চাও? এই খানকত পরোটা ভাজিয়ে আনি, আর একটু আলুর তরকারি। তার চেয়ে ডাক্তারখানায় স্টোভে 2টি ভাত চড়িয়ে দিক আমার কম্পাউন্ডার। সে অনেক হাঙ্গামা, কোথায় হাঁড়ি, কোথায় বেড়ি, কোথায় চাল, কোথায় ডাল। একটু পরে নেপাল চা করে নিয়ে এলো, তার সঙ্গে চাল ছোলা ভাজা। আমি বললাম, তুমিও বসো, একসঙ্গে খাই। নেপাল বসে বসে নানা রকম গল্প করতে লাগলো। ওর জীবনটা বেশ শোনাবার মতো জিনিস সে গল্প। এসব বাদলার বিকেলে চাল ছোলা ভাজার সঙ্গে মজে ভালো। বললাম, নেপাল,
দুটি বিয়ে করলে কেন একসঙ্গে? এই একসঙ্গে তো করিনি, 1 বছর পর পর। কেন? প্রথম পক্ষের বউ আমাকে না বলে বাপের বাড়ি পালিয়ে গেল। সেই রাগে তাকে ত্যাগ করব বলে যেই দ্বিতীয়বার বিয়ে করেছি, অমনি প্রথম পক্ষের বউও সুসুর করে এসে ঢুকলো সংসারে, আর নড়তে চাইলে না। সেই থেকেই আছে, দুজনেরই ছেলে মেয়ে হচ্ছে। এখন মনে হয় কি ঝকমারি করেছি। তখন অল্প বয়স, সে বুদ্ধি কি ছিল ডাক্তারবাবু? এখন 5 মাসটা মেয়ে, কি করে বিয়ে দেব সেই ভাবনাতে শুকিয়ে যাচ্ছি। আর একটু চা করি? বেশ। দুজনেই সমান চাখর। রাত 8টা বাজবার আগে আমাদের 2-3 বার চা হয়ে গেল। নেপাল বসে বসে অনেক সুখ দুঃখের কাহিনী বলে যেতে লাগলো। কোন পক্ষের বউ ওকে ভালোবাসে, কোন বউ তেমন ভালোবাসে না, এইসব গল্প। প্রথম পক্ষের বউটা সত্যিই ভালো, হ্যাঁ সত্যিই ভালোবাসে। দ্বিতীয় বউকে বিয়ে করেছিলাম বটে, কিন্তু ও আমার উপর রাগ করেনি। ছোট বউ কেমন? ওই অমনি একরকম, সুবিধে না। কেন? তেমন আটা নেই কারো উপর, আমার উপরও না। থাকতে হয় তাই থাকে, সংসার করতে হয় তাই করে। দেখতে কে ভালো? বড় বউ। এমন সময় ভূষণ দা নিজে এসে জানালে তৈরি হয়েছে। আমি যেন এক্ষুনি যাই। নেপাল প্রামাণিক বললে, হ্যাঁ ডাক্তারবাবু, আপনার খাবার কি ব্যবস্থা হবে? খ্যামটা দেখে চলে যাব বাড়িতে, গিয়ে খাবো। খ্যামটা ভাঙতে রাত 1টা, আপনার বাড়ি পৌঁছতে রাত 3:30। ততক্ষণ না খেয়ে থাকবেন? তার চেয়ে একটা কথা বলি। কি? বলতে সাহস হয় না। চলুন আমার বাড়ি, বড় বউকে বলেই এসেছি, আমি খেতে যাওয়ার সময় সে আপনার জন্য পরোটা ভেজে দেবে। আর যদি না যান, আমি কলাপাতে মুড়ে পরোটা কখনো এখানেই নিয়ে আসবো। এখন ওসব দরকার নেই, আর একবার চা খেলেই আমার ঠিক হয়ে যাবে। চাও করবো এখন আপনার স্টোভে, তার আর ভাবনা কি। চা যতবার খেতে চান তাতে দুঃখ নেই। আপনি বসবেন না আসরে যাবেন? আসরে গিয়ে বসলাম। নিতাই শীলের কাপড়ের দোকান ও হরিময়রার সন্দেশ মুরগির দোকানের পিছনে যে ফাঁকা জায়গা, ওখানটায় পাল খাটানো হয়েছে। তার তলায় বড় আসর। আসরের চারিদিকে বাঁশের রেলিং। চাষাভুষো লোকের জন্য আসরের বাইরে দরমা পাতা, ভেতরে বড় শতরঞ্জি ও মাদুর বিছানো। 4-5টা বড় বড় ঝাড় ও বেল ঝুলছে, 2টো হ্যাজাক লণ্ঠন। মোটের উপর বেশ আলো ফুটেছে আসরে। আমি যখন গেলুম তখন খ্যামটা নাচ আরম্ভ হয়েছে। একপাশে খানকতক চেয়ার বেঞ্চি পাতা, স্থানীয় বিশিষ্ট ও সম্ভ্রান্ত লোকদের জন্য। আমাকে সবাই হাত ধরে খাতির করে চেয়ারে নিয়ে গিয়ে বসালে। পাশে বসে আছে মঙ্গলগঞ্জ ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট রামহরি সরকার। পাশের গ্রামে বাড়ি, জমি জমাযুক্ত পাড়া গিয়ে সম্পন্ন গৃহস্থ। পেটে ক অক্ষর নেই, ধূর্ত ও মামলাবাজ। তার সঙ্গে বসেছে গোবিন্দ দাঁ, ভূষণ দাঁর জ্যাঠতুতো ভাই। কলকাতার ক্লাইভ স্ট্রিটে রঙের দোকান আছে। পয়সাওয়ালা, মূর্খ ও কিছু অহংকারী। সে নিজেকে কলকাতা সম্ভ্রান্ত ব্যবসাদারদের একজন বলে গণ্য করে। এখানে পাড়াগাঁয়ে এসে এইসব ছোট গানের আসরে ছোটখাটো ব্যবসাদারদের সঙ্গে দেমাকে নাক উঁচু করে বসেছে। আমায় সে চেনে। একবার ওর ছোট নাতির ঘুংরি কাশির চিকিৎসা করেছিলাম এই মঙ্গলগঞ্জে আরবারে। ওর ওপাশে বসেছে কুঁদিপুর গ্রামের আব্দুল হামিদ চৌধুরী, ওই ইউনিয়নের প্রেসিডেন্ট ও লোকাল বোর্ডের মেম্বার। আব্দুল হামিদের বাড়ি 41 গোলা ধান, এই অঞ্চলের বড় ধেনু মহাজন।
10-15খানা গ্রামের কৃষক সব আব্দুল হামিদের ঘাতক প্রজা। তার পাশে বসে আছে কলাধরপুরের প্রহ্লাদ সাধু খাঁ, যাতে কলু, 3 পুরুষে ব্যবসাদার। হাতে আগে যত টাকা ছিল এখন তত নেই। সর্ষের ব্যবসায় কবার ধরে লোকসান দিয়ে অনেক কমে গিয়েছে। প্রহ্লাদ সাধুখার ভাই নরহরি সাধুখা তার ডান পাশেই বসেছে। নরহরি এই মঙ্গলগঞ্জে ধান পাটের আড়তদারি করে। গোবিন্দ দা পকেট থেকে একটি সিগারেট বার করে বললে, আসুন ডাক্তারবাবু। ভালো আছেন? হ্যাঁ, বেশ আছি। আপনি? মন্দ নয়। এ পাড়াগাঁ ছেড়ে আর কোথাও জায়গা পেলেন না? কতবার বললাম। আপনাদের মতো বড় লোক তো নই, অন্য জায়গায় গেলে চলতে পারে কি? কিরকম চলছে আপনাদের ব্যবসা? আগের মতো নেই, তবুও একরকম মন্দ নয়। আব্দুল হামিদ চৌধুরী বললে, কতক্ষণ এলেন ডাক্তারবাবু? তা দুপুরের পরেই এসেছি। এতক্ষণ চলে যেতাম, ভূষণ না গিয়ে ধরলে গান না শুনে যেতে পারবো না। ভালো সব, খোদার ফজলে একরকম চলে যাচ্ছে। আমাদের বাড়িতে একবার চলুন। আমি ডাক্তার মানুষ, বাড়িতে নিয়ে গেলেই ভিজিট দিতে হবে, জানেন তো? ভিজিট দিতে হয়, ভিজিট দেওয়া যাবে। একদিন গিয়ে একটু দুধ খেয়ে আসবেন। কলাধরপুরের প্রহ্লাদ সাধুখা হেসে বললে, সে ভালো তো ডাক্তারবাবু, টাকাও পাবেন আবার দুধও পাবেন। আপনাদের অদেষ্ট ভালো। যান যান। রামহরি সরকার এতক্ষণ কথা বলবার ফাঁক পাচ্ছিল না। সেও একজন জ্যেষ্ঠ লোক নয়, মঙ্গলগঞ্জ ইউনিয়নের প্রেসিডেন্ট। পাড়াগাঁও অঞ্চলে এসব পদে যারা থাকে তারা নিজেদের এক একজন কেষ্টবিষ্টু বলে ভাবে। উন্নাসিক আভিজাত্যের গর্বে সাধারণ লোক থেকে একটু দূরে রাখে নিজেকে। রামহরি এই সময় বললে, ডাক্তার আর এই গিয়ে পুলিশ, এদের সঙ্গে ভাব রাখাও দোষ, না রাখাও দোষ। পরশু আমার বাড়ি হঠাৎ বড় দারোগা এসে তো উঠলেন, তখনই পুকুর থেকে বড় মাছ তোলালাম, মাছের ঝোল ভাত হলো। আব্দুল হামিদ চৌধুরীর মনে কথাটা লাগলো। সেও তো বড় কম নয়, ইউনিয়ন বোর্ডের মেম্বার। পুলিশ কি শুধু রামহরি সরকারের বাড়িতেই আসে? তার ওখানেও আসে। সুতরাং সে বললে, ও তো আমার বাড়ি দুবেলা ঘটছে। সেদিন বড়বাবু আর মেজবাবু একসঙ্গে এলেন আশুরাঙা খুনি কেসের এনকোয়ারি সেরে। দুপুরবেলা ভাত খেয়ে চক্ষু একটু বুঝেছি, 2 ঘোড়া এসে হাজির। তখনই খাসি মারা হলো একটা, সরু চালের ভাত আর খাসির মাংস হলো। রামহরি বললে, রাঁধলে কে? ওই দোবেজি বলে এক কনস্টেবল আছে না, সেই রাঁধলে। মাংস রাঁধলে দোবেজি? না, মাংস রাঁধলে বড়বাবু নিজে, ভালো রসুই করেন। গোবিন্দ দাঁর ভালো লাগছিল না এসব কথা। সে যে বড় তা দেখানোর ফুরসত সে পাচ্ছে না। এরা তো সব পাড়া গাঁয়ে প্রেসিডেন্ট। এরা পুলিশকে খাতির করলেও সে থোড়াই কেয়ার করে। খাস কলকাতা শহরে ব্যবসা তার, সেখানে শুধু ওরা জানে লাট সাহেবকে আর পুলিশ কমিশনারকে। গোবিন্দ বললে, পুলিশের হ্যাপা আমাদেরও পোয়াতে হয়। সেবার হলো কি, আমরা হ্যাবাক জিঙ্কের পিপে কতগুলো রেখেছি দালানে, তাই সার্চ করতে পুলিশ এলো। আমি বললাম, কিসের পিপে? হ্যাবাক জিঙ্কের পিপে। ব্যাপারটা কি জানেন? বিলিতি হ্যাবাক জিঙ্কের হন্দর 19.5 টাকা, আর সেই জায়গায় জাপানি জিঙ্কের হন্দর 7.5 টাকা। আমরা করি কি, আপনার কাছে বলতে দোষ কি, বিলিতি হ্যাবাক জিঙ্কের খালি পিপে কিনে তাতে জাপানি মাল ভর্তি করি। কেউ ধরতে পারে না। জিনিস চেনা সোজা কথা না। ও ব্যবসার মধ্যে যারা আছে তারা ছাড়া বাইরের লোকে কি চিনবে? চেনে মিস্ত্রিরা, তা
তাদের সঙ্গে। গোবিন্দ 2 আঙুলে টাকা বাজাবার মুদ্রা করলে। প্রহ্লাদ সাধু খাঁ কথাটা মন দিয়ে শুনছিল। লাভের গন্ধ যেখানে, সেখানে তার কান খাড়া হয়ে উঠবেই, কারণ সে 3 পুরুষ ব্যবসাদার। সে বললে, বলেন কি দামশাই, এত লাভ? গোবিন্দ ধূর্ত হাসির আভাস মাত্র মুখে এনে গলার সুরকে ঘোরালো রহস্যময় করে বললে, তা নইলে কি আজ কলকাতা শহরে টিকতে পারতাম সাধুখা মশাই? আমার দোকানের পাশে দীপাল অ্যান্ড সন, লক্ষপতি ধনী, তালা থেকে টালিগঞ্জে স্টক 18খানা বাড়ি ভাড়া খাটছে। বড়বাবু মেজবাবু নিজের নিজের মোটরে দোকানে আসেন। সে মোটর কি সাধারণ মোটর? দেখবার জিনিস। তাদের বলা যায় আসল বড়বাবু মেজবাবু। মেয়ের বিয়েতে 17,000 টাকা খরচ করলে মোটর গাড়ি থেকে নেমে আমার দোকানে এসে হাত জোড় করে নেমন্তন্ন করে গেলেন। আসল বড়বাবু মেজবাবু তাঁদের বলা যেতে পারে, নইলে আশরাফ। আব্দুল হামিদ চৌধুরী পুলিশের দারোগাদের বড়বাবু ছোটবাবু বলেছিল একটু আগে। সে এ বক্রোক্তি হজম করবার পাত্র নয়। বললে, তা আমরা পাড়া গাঁয়ে মানুষ, আমাদের কাছে ওরাই আসল বড়বাবু মেজবাবু। এখানে তো আপনার কলকাতার বাবুরা আসবেন না মুশকিলের আসান করতে। এখানে মুশকিলের আসান করবে পুলিশই। প্রহ্লাদ সাধু খাঁ কুঁদিপুর ইউনিয়ন বোর্ডের অধীনে বাস করে। ইউনিয়নের প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরীকে তুষ্ট রাখার তার স্বার্থ আছে। সে আব্দুল হামিদকে সমর্থন করে বললে, ঠিক বলেছেন মৌলভী সাহেব, ঠিক বলেছেন। কলকাতার বাবুদের কি সম্পর্ক? গোবিন্দ দা বললে, সে কথা হচ্ছে না, আসল বড়লোকের কথা হচ্ছে। তোমার এখানে যদি চুনো পুঁটি মাছের টাকা শের হয়, তবে কি পুঁটি মাছের কদর রুই মাছের সমান হবে? পাড়া গাঁয়ে সব সমান। বলে, বন গাঁয়ে শেয়াল রাজা। ডাক্তারবাবু কি বলেন? এই সময় আমার চোখ পড়ল আসরের দিকে। 2টি সুসজ্জিতা খ্যামটাওয়ালি লঘু পদবিক্ষোভে আসরে ঢুকল। একটির বয়স 25-26-এর কম নয়, বরং বেশি। সমস্ত গায়ে গহনা। গিলটির কি সোনার বোঝবার উপায় নেই। গায়ের রঙের জলুস অনেকটা কমে এসেছে। ওর পেছনে যে মেয়েটি ঢুকল তার বয়স কম, 16 কি 17 কিংবা অতও নয়। শ্যামাঙ্গী, চোখ দুটিতে বুদ্ধি ও দুষ্টুমির দীপ্তি। অত্যন্ত আঁটোসাঁটো বাঁধুনি। সারা অঙ্গ প্রত্যঙ্গের কোথাও ঢিলে ঢালা নেই। মুখশ্রী সুন্দর। সবচেয়ে দেখবার জিনিস তার মাথার ঘন কালো চুলের রাশ। মনে হয় সে চুল ছেড়ে যেন হাঁটুর নিচে পড়বে। এর গায়ে তত গহনার ভিড় নেই। নীল রঙের শাড়ি ও কাঁচুলি চমৎকার মানিয়েছে নিটোল গড়ন দেহটিতে। ওরা নাচ গান আরম্ভ করেছে। বড় মেয়েটি নাচতে নাচতে আমাদের কাছে আসছে, কারণ সে বুঝেছে এই চাষাভূষর ভিড়ের মধ্যে আমরাই সম্ভ্রান্ত। সে মেয়েটা বারবার এসে আমাদের কাছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে লাগলো। আব্দুল হামিদ চৌধুরী 2 টাকা পেয়ালা দিলে। পেয়ালা দিয়ে সে সগর্বে আমাদের দিকে চাইতে লাগলো। গোবিন্দ দা সেটা সহ্য করতে পারলেন না। পাড়া গাঁয়ের ইউনিয়নের প্রেসিডেন্ট কি তাদের মতো শাঁসালো ব্যবসাদারের কাছে লাগে? থাকলেই বা বাড়িতে 41টা ধানের গোলা। অমন ধেনু মহাজনকে ক্লাইভ স্ট্রিট ও রাজা উডমন্ড স্ট্রিটের রং ও হার্ডওয়্যারের বাজারে এবেলা কিনে ওবেলা বেচতে পারে এমন বহু ধনী সওদাগর তার দোকানে এসে দাঁড়িয়ে হাত জোড় করে বৌভাতের নেমন্তন্ন করে যায়। গোবিন্দদা একটা রুমালে 2টি টাকা বেঁধে খ্যামটাওয়ালির দিকে ছুঁড়ে ফেলে দিলে। আমি এ পর্যন্ত কিছু দিইনি। শেষ অবধি যখন কৃপণ প্রহ্লাদ সাধু খাঁও একটা টাকা পেলা দিয়ে ফেললে, তখন আমার কেমন লজ্জা লজ্জা করতে লাগলো।
না দিলে এইসব অশিক্ষিত পাড়াগাঁয়ে লোক, যারা নিজেদের যথেষ্ট গণ্যমান্য ও সম্ভ্রান্ত বলে ভাবে, তারা আমার দিকে কৃপার চোখে চাইবে। এরা ভাবে খ্যামটার আসরে বসে খ্যামটাওয়ালিকে পেলা দেওয়াটা খুব একটা ইজ্জতের কাজ বুঝি। এ নিয়ে আবার এদের আড়াআড়ি ও বাদাবাদি চলে। এক রাত্রে আসরে বসে 20-40 টাকা পেলা দিয়ে ফেলেছে ঝোঁকের মাথায়, এমন লোকও দেখেছি। এবারে নাচওয়ালিটি আমার কাছে এসে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গাইতে লাগলো, ওসই পীড়িতির পসরা নিয়ে ঘুরে মরি দেশ বিদেশে। আমারই সামনে এসে বারবার গায়, ভাবটা বোধহয় এই, সবাই দিচ্ছে তুমি দেবে না কেন? আমার পকেটে আজকার পাওনা 10-12টি টাকা রয়েছে বটে, কিন্তু আমি ভাবছি ওদের দেখা দেখি আমি যদি এই নর্তকীদের পাদপদ্মে এতগুলো টাকা বিসর্জন দিই, তবে সে হবে ঘোর নির্বুদ্ধিতার কাজ। এই সময় আমার নাকের কাছে রুমাল ঘুরিয়ে আব্দুল হামিদ চৌধুরী আবার 2 টাকা ছুঁড়ে ফেলে দিলে খ্যামটাওয়ালির দিকে। দেখা দেখি আরও 2-3 জন পেলা দিলে এগিয়ে গিয়ে। এইবার এই অল্প বয়সী নর্তকীটি আমার কাছে এসে গান গাইতে লাগলো। বেশি বয়সের মেয়েটি ওকে আমার সামনে এগিয়ে আসতে ইঙ্গিত করলে, সেটা আমি বুঝতে পারলাম। ও তো হার মেনে গেল, এ যদি সফল হয় কিছু আদায় করতে। আমি প্রথমটা ও মেয়েটির দিকে চেয়ে দেখিনি, এখন খুব কাছে আসতে ভালো করে চেয়ে দেখলাম যে বেশ দেখতে। রং ফর্সা নয় বটে, কিন্তু একটি অপূর্ব কমনীয়তা ওর সারা দেহে, ভারী চমৎকার বাঁধুনি শরীরের। যতবার আমার কাছে এলো, ওর ঢলঢল লাবণ্য ভরা মুখ ও ডাগর কালো চোখ দুটি আমার কাছে বিস্ময়ের বস্তু হয়ে উঠতে লাগলো। গলা সুরও কি সুন্দর, অমন কণ্ঠস্বর আমি কখনো শুনিনি কোনো মেয়ের। আবার মেয়েটি ঠিক আমার সামনে এসে গান গাইতে লাগলো, আমার দিকে চায়, আবার লজ্জায় মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়, আবার আমার দিকে চায়। সে এক অপূর্ব ভঙ্গি। আমার মনে হলো এখনো ব্যবসাদারি শেখেনি মেয়েটি, শুধু অন্য নর্তকীটির শিক্ষায় ও এমনি করছে। বোধহয় তাকে ভয় করেও চলতে হয়। হঠাৎ কখন পকেটে হাত দিয়ে 2টি টাকা বার করে আমি সলজ্জ ও সকুণ্ঠভাবে মেয়েটির সামনে রাখলাম। মেয়েটি আমায় প্রণাম জানিয়ে টাকা 2টি তুলে নিলে। গোবিন্দদা ও আব্দুল হামিদ চৌধুরী একসঙ্গে বলে উঠল, বলিহারি। আরও 2বার মেয়েটি আমার কাছে ঘুরে ঘুরে এলো। আমি 2বারই তাকে টাকা দেবার জন্যে তুলেও আবার পকেটে ফেললাম। দিতে পারলাম না, পাছে আব্দুল হামিদ কি গোবিন্দ দা কিংবা প্রহ্লাদ সাধু খাঁ কিছু মনে করে। কিন্তু কি ওরা মনে করবে, কেন মনে করবে, এসব ভেবেও দেখলাম না। আব্দুল হামিদ আমায় একটা সিগারেট দিলে। অন্যমনস্কভাবে সেটা ধরিয়ে আবার নাচের দিকে মন দিলাম। অনেক রাত্রে নাচ বন্ধ হলো। গোবিন্দ দা বললে, ডাক্তারবাবু, বাকি রাতটুকু গরিবের বাড়িতেই শুয়ে থাকুন, রাত তো বেশি নেই, সকালে চা খেয়ে। আমার মন যেন কেমন চঞ্চল, কিছু ভালো লাগছে না। কোথাও রাত কাটাতে আমার ইচ্ছা নেই। মাঝিকে নিয়ে সেই রাত্রেই নৌকো ছাড়লাম। গভীর রাত্রে সজল বাতাসে একটু ঘুম এলো ছইয়ের মধ্যে বিছানায় শুয়ে। সেই অল্প বয়সী মেয়েটি আমার চোখের সামনে সারা রাত নাচতে লাগলো। একবার কাছে এগিয়ে আসে, আমি রুমাল বেঁধে পেলা দিতে যাই, সে তখনই হেসে দূরে সরে যায়। আবার কিছুক্ষণ পরে কাছে এগিয়ে আসে। মাঝির ডাকে ঘুম ভাঙল। মাঝি বলছে, উঠুন বাবু, নৌকো ঘাটে এসেছে। উঠে দেখি ওপারের বড় শিমুল গাছটার পিছনে সূর্য উঠেছে, বেলা হয়ে গিয়েছে। দিনু বাড়ুই ঘাটের পাশে জেলে ডিঙিতে বসে মাছ ধরছে। আমি দেখে বললে, ডাক্তারবাবু, রাত্রি ডাকে গিয়েছিলেন? কনেকার রুগী?
পরদিন মঙ্গলগঞ্জে যাবার দিন নয়। সুরবালা বললে, ওগো, আজ ও পাড়ার অজিত ঠাকুরপোর মেয়েকে দেখতে আসবে, তোমাকে সেখানে থাকতে বলেছে। আমি বললাম, আজ আমার থাকা হবে না। কেন? আজ আবার সেখানে শক্ত রুগী আছে বুঝি? না, ওদের বারোয়ারি লেগেছে, আমি না থাকলে চলবে না। মনে মনে কিন্তু বুঝলাম কথাটা খাঁটি সত্যি নয়। আমার সেখানে না থাকলে খুব চলবে। ওদের আছে প্রেসিডেন্ট রামহরি সরকার, ক্লাইভ স্ট্রিটের রঙের দোকানের মালিক গোবিন্দ দাঁ, কলাধরপুরের প্রহ্লাদ সাধু খাঁ, কুঁদিপুরের প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, আরও অনেকে। আমাকে ওরা যেতেও বলেনি। এই বোধ হয় জেনে শুনে প্রথম মিথ্যা কথা বললাম সুরবালাকে। আমায় যেতে হবে কেন তা নিজেও ভালো জানি নে। মনে মনে ভাবলাম, নাচ জিনিসটা তো খারাপ নয়, ওটা সবাই মিলে খারাপ করেছে, দেখে আসি না, এতে দোষটা আর কি আছে, সকাল সকাল চলে আসব। দিনু বাড়ুই আজও জিজ্ঞাসা করলে, বাবু, রোগী দেখতে চললেন বুঝি? ওর প্রশ্নে আজ যেন বিরক্ত হয়ে উঠি। যেখানেই যাই না কেন, তোর তাতে কি রে বাপু? তোকে কৈফিয়ত দিয়ে যেতে হবে নাকি? মুখে অবশ্যই কিছু বললাম না। মাঝিকে বললাম, একটু তাড়াতাড়ি বাড়িতে কি হচ্ছে তোর? ওদিকে আসর যে হয়ে গেল। খ্যামটার প্রথম আসরেই আমি একেবারে সামনে গিয়ে বসলাম। আব্দুল হামিদ আজও আমার পাশে বসেছে। অন্যান্য সব বিশিষ্ট এবং সম্ভ্রান্ত ব্যক্তি যারা কাল উপস্থিত ছিল, আজও তারা সবাই রয়েছে, যেমন প্রহ্লাদ সাধু খাঁ, ওর ভাই নরহরি সাধু খাঁ, গোবিন্দ দাঁ ইত্যাদি। আমি যেতেই সবাই কলরব করে উঠল, আসুন ডাক্তারবাবু, আসুন। আবার সেই অল্প বয়সী মেয়েটি ঘুরে ঘুরে আমার সামনে এসে হাজির হতেই আমি 2 টাকা প্যালা দিয়ে দিলাম সকলের আগে। পকেট ভরে আজ টাকা নিয়ে এসেছি প্যালা দেওয়ার জন্যে। আব্দুল হামিদ যে আমার নাকের সামনে রুমাল ঘুরিয়ে প্যালা দেবে তা আমার সহ্য হবে না। কিন্তু সত্যিই কি তাই? আব্দুল হামিদের চোখে বড় হওয়ার জন্যেই কি পকেট পুরে টাকা এনেছি প্যালা দেওয়ার জন্যে? নিজের কাছেই নিজের মনোভাব খুব স্পষ্ট নয়। আব্দুল হামিদ আমার দেখা দেখি 2 টাকা প্যালা দিলে আমার চোখ তখন কোনো দিকে ছিল না। আমি একদৃষ্টে সেই অল্প বয়সী মেয়েটিকে দেখছি। কি অপূর্ব ওর মুখশ্রী! টানা টানা ডাগর চোখ দুটিতে যেন কিসের স্বপ্ন মাখা। ওর সারা দেহে কি হাড় নেই? এমন লীলায়িত ভঙ্গিতে দেহলতায় হিল্লোল তুলছে তবে কি করে? নারী দেহ এমন সুন্দর হয়? মেয়েটি আমার দিকে আবার এগিয়ে আসছে, আমার দিকে চেয়েছে, কিন্তু ওর মুখে চোখে বেপরোয়া ভাব নেই। ব্রীড়া ও কুণ্ঠায় চোখের পাতা দুটি যেন আমার দিকে এগিয়ে আসার অর্ধপথেই নিমিলিত হয়ে আসছে। সে কি অবর্ণনীয় ভঙ্গি! আর গান, সে গানের তুলনা হয় না। কিন্নর কণ্ঠ বলে একটা কথা শোনাই ছিল, কখনো জানতাম না সে কি জিনিস। আজ ওর গলা শুনে মনে হলো এই হলো সেই জিনিস। এ যদি কিন্নর কণ্ঠী না হয় তবে কার প্রতি ও বিশেষণ সুষ্ঠুভাবে প্রযুক্ত হবে? আব্দুল হামিদ এতক্ষণ কি বলেছে আমি শুনতে পাইনি। সে এবার আমার পা ঠেলতেই আমি যেন অনেকটা চমকে উঠলাম। 2 পাটি দাঁত বের করে আমার সামনে একটা সিগারেট ধরে সে বলছে, হ্যাঁ, শুনতে পান না যে ডাক্তারবাবু, নিন। আমার লজ্জা হলো। কি ভেবে আব্দুল হামিদ কথা বলছে কি জানি? ও কি বুঝতে পেরেছে যে আমি ওই মেয়েটিকে এক দৃষ্টে চেয়ে দেখছি? বোধহয় পারেনি। কত লোকই তো দেখছে, আমার কি দোষ? গোবিন্দ দাঁ বললে, একবার কলকাতায় গেলে আমার দোকানে পায়ের ধুলো দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই, কেন যাব না? আমরাতলা গলির রায়চৌধুরীদের দেখেছেন?
না, মস্ত বাড়ি, আমড়াতলা লেনের মুখেই। টাকায় ছাতা পড়ে যাচ্ছে, যাকে বলে বড় লোক। ও, সেবার আমাকে অন্নপ্রাশনে নেমন্তন্ন করলে, তা ভাবলাম অত বড় লোক, কি দিয়ে মুখ দেখি। একটা সোনার কাজললতা নিলাম রাধাবাজারের কুণ্ডু কোম্পানির দোকান থেকে। আর খাওয়ানো কি, এসব পাড়া গাঁয়ে শুধু কচু ঘেঁচু খেয়ে মরে। দেখে আসুক গিয়ে কলকাতায় বড় লোকের বাড়ি। ঠিক তো। আব্দুল হামিদ এতক্ষণ নিজের কথা বলতে পারেনি। এবার সে ফাঁক বুঝে বললে, তা ঠিক, দামাশাই যা বলেছেন। সেবার আমার ইউনিয়নের 7টা টিউবওয়েল বসাবো। বড়বাবু নিজে থেকে টিউবওয়েলের স্যাংশন করিয়ে দিলেন। গেলাম নিজে কলকাতায়, বলি নিজে নিয়ে এলে 2 পয়সা সস্তা হবে। নিজের ইউনিয়নের কাজ নিজের বাড়ির মতো দেখতে হবে, নইলে এত ভোট এবার আমাদের দেবে কেন? সবাই বলে চৌধুরী সাহেব আমাদের মা বাপ। তারপর হলো কি, রামহরি সরকার বড় অসহিষ্ণুভাবে বললে, ভোটের কথা যদি ওঠালেন চৌধুরী সাহেব, এবার 2 নম্বর ইউনিয়ন থেকে আমার ভোট যা হয়েছে, ফলে আর হারান তরফদার দাঁড়িয়েছিল কিনা, ফলে আর যত ভোট সব তার। তা ভাবলাম এবার আর হলো না বুঝি। কিন্তু গাজীপুর, মঙ্গলগঞ্জ আর নেউলে বিষ্ণুপুর এই কখানা গাঁয়ের একজন লোকও ভোট দিয়েছিল হারান তরফদারকে। গোবিন্দদার ভালো লাগছিল না। কি পাড়া গাঁয়ের ভোটাভুটির কাণ্ড সে এখানে বসে শুনবে? কলকাতা কর্পোরেশনের কোনো ধারণাই নেই এদের। সেবার গোবিন্দদা গল্পটা ফেঁদেছিল সব। এমন সময় সেই অল্প বয়সী নর্তকীটি ঘুরতে ঘুরতে আবার আমাদের কাছে এলো। এবার সত্যিই বুঝলাম সে আমার মুখের দিকে বারবার চাইছে আর চোখ ফিরিয়ে নিচ্ছে। সে এক পরম সুশ্রী ভঙ্গি, অথচ আমি পেলা দিচ্ছি না। আর আব্দুল হামিদ এর মধ্যে 2বার টাকা দিয়েছে। হঠাৎ আমার মনে হলো সেই জন্যই বা মেয়েটি বারবার আমার কাছে আসছে। আচ্ছা, এবারটা দেখি, 1 পয়সা পেলা দেব না। এবার রামহরি সরকার ও গোবিন্দ দাঁ একসঙ্গে পেলা দিলেন। আমি জানি এসব পল্লীগ্রামের খ্যামটা বা ঢপ কীর্তনের আসরে পেলা দেওয়ার দস্তুর মতো প্রতিযোগিতা চলে গ্রাম্য বিশিষ্ট লোকদের মধ্যে। অমুক এত দিয়েছে, আমি বা কম কিসে, আমি কেন দেব না, এই হলো আসল ভাব। কে কেমন দরের লোক এই থেকেই নির্দিষ্ট হয়ে যায়। আমি সবই জানি, কিন্তু চুপ করে রইলাম। এর কারণ আছে, আমি একটা পরীক্ষা করতে চাই। এ সময় নেপাল প্রামাণিক এসে হাজির হলো। বললে, আজ আমার ওখানে একটু চা খাবেন ডাক্তারবাবু? তোমার ওখানে সেদিন তো চা খেয়েছি, আজ আবার ডাক্তারখানায় বরং তুমি আর আব্দুল হামিদ চা খেও। গোবিন্দ দাঁ বললে, আমি বুঝি বাদ যাব? বাদ যাবে কেন, চলো আমার সঙ্গে। তাহলে আমার বাড়িতে আপনি রাতে পায়ের ধুলো দেবেন বলুন? এখন সে কথা বলতে পারিনি, কত রাতে আসর ভাঙবে কে জানে। সমস্ত রাত দেখবেন? দেখি, ঠিক বলতে পারিনি। আবার মেয়েটি ঘুরে ঘুরে আমার সামনে এসেছে। কি জানি ওর মুখে কি আছে। আমি যতবার দেখছি প্রত্যেকবারই নতুন কিছু, অপূর্ব কিছু চোখে পড়ছে। অনেক মেয়ে দেখেছি জীবনে, কিন্তু অমন মুখ, অমন চোখ আমি কারও দেখেছি বলে মনে তো হয় না। আমি এবারেও পেলা দিলাম না, কিন্তু একবার ওর মুখের দিকে চাইতেই দেখি ও আমার মুখের দিকেই চেয়ে আছে। আমার অত্যন্ত আনন্দ হলো, হঠাৎ অকারণ আনন্দ। ওই অপরিচিতা বালিকাটি আমার মুখের দিকে চেয়ে আছে, এতে আমার আনন্দের কারণ কি কে বলবে?
সেই আনন্দের অদ্ভুত মুহূর্তে আমার মনে হলো আমি সব যেন বিলিয়ে দিতে পারি, যা কিছু আমার নিজস্ব আছে সব কিছু দিয়ে দিতে পারি, সব কিছু, তুচ্ছ পয়সা, তুচ্ছ টাকা করি। সেই মুহূর্তে 2 টাকা প্যালা হাত বাড়িয়ে দিতে গেলাম, মেয়েটি সাবলীল ভঙ্গিতে আমার সামনে এসে আমার হাত থেকে টাকা দুটি উঠিয়ে নিলে। আমার হাতের আঙুলে ওর আঙুলে ঠেকে গেল। আমার মনে হলো ও ইচ্ছে করে আঙুলে আঙুল ঠেকালে অনায়াসে টাকা দুটি তুলে নিতে পারত সন্তর্পণে। চোখ বুজে চুপ করে খানিকক্ষণ বসে রইলাম। হঠাৎ এই খ্যামটার আসর আমার কাছে অসাধারণ হয়ে উঠল। আমার সাধারণ অস্তিত্ব যেন লোপ পেয়ে গেল। আমি যুগ যুগান্ত ধরে খ্যামটা নাচ দেখছি এখানে বসে। আমি অমর, বিজর, বিশ্বে আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। যুগ যুগান্ত ধরে ওই মেয়েটি আমার সামনে এসে অমনি নাচছে। ওর অঙ্গুলির স্পর্শে আমার অতি সাধারণ একঘেয়ে বৈচিত্র্যহীন জীবন ভূমার আনন্দ আস্বাদ করল। অতি সাধারণ আমি অতি অসাধারণ হয়ে উঠলাম। আরও কি হলো সেসব বুঝিয়ে বলবার সাধ্য নেই আমার। আমি গ্রাম্য ডাক্তার মানুষ, এ গ্রামে ও গ্রামে রোগী দেখে বেড়াই। সনাতনদার সঙ্গে গ্রাম্য দলাদলির গল্প করি, একে ওকে সামাজিক শাসন করি, আর এই প্রহ্লাদ সাধু খান, নেপাল প্রামাণিক, ভূষণ দাঁয়ের মতো লোকের প্রশংসা কুড়িয়ে বেড়াই। আমি হঠাৎ একই পেয়ে গেলাম। কোন অমৃতের সন্ধান পেলাম আজ এই খ্যামটা নাচের আসরে এসে? আমার মাথা সত্যিই ঘুরছে। উগ্র মদের নেশার মতো নেশা লেগেছে যেন হঠাৎ। কি সে নেশার ঘোর! জীবনভর এর মধ্যে ডুবে থাকলেও কখনো অনুশোচনা আসবে না আমার। নেপাল প্রামাণিক বললে, তাহলে আমি বাড়ি থেকে দুধ নিয়ে আসি, কোয়া পেয়ালা চা হবে? আমি সবিস্ময়ে বললাম, কিসের চা? এই যে বললেন আপনার ডাক্তারখানায় চা হবে। ও, দুধ? হ্যাঁ, দুধ না হলে চা হবে কিসে? আব্দুল হামিদ মন্তব্য করলে, ডাক্তারবাবুর এখন উঠবার ইচ্ছে নেই। আমার বড় লজ্জা হলো। ও বোধহয় বুঝতে পেরেছে আমার মনের অবস্থা। ও কি কিছু লক্ষ্য করেছে? আমি বললাম, চলো চলো চা খেয়ে আসা যাক, ততক্ষণ নেপাল দুধ নিয়ে আসুক। আধ ঘন্টা পরে আমার ডাক্তারখানায় বসে সবাই চা খাচ্ছি। গোবিন্দ দাঁ বলে উঠল, ছোট ছুরিটা বেশ দেখতে কিন্তু, না? আব্দুল হামিদ ওর মুখের কথা লুফে নিয়ে অমনি বললে, আমিও তাই বলতে যাচ্ছি, বড্ড চমৎকার দেখতে। ডাক্তারবাবু কি বলেন? কে? হ্যাঁ, মন্দ নয়। গোবিন্দ দাঁ বললে, মন্দ নয় কেন? হ্যাঁ, বেশ ভালো। আমি বললাম, তা হবে। আব্দুল হামিদ বললে, ছুরিটার বয়স কত হবে আন্দাজ? গোবিন্দ দাঁ বললে, তা বেশি নয়, অল্প বয়স। কত? 15 কিংবা 16, দেখলেই বোঝা যায় তো। আব্দুল হামিদ সশব্দে হেসে উঠল, হ্যাঁ, ওসব যথেষ্টই ঘেঁটেছেন আমাদের দামশাই, ওর কাছে আর আমাদের। ওদের কথাবার্তা আমার ভালো লাগছিল না। ওদের এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্যই বললাম, চলো চা খাই গিয়ে, রাত হয়ে যাচ্ছে। আমি এখান থেকে অনেক দূর চলে যেতে চাই ওদের সঙ্গ ছেড়ে। ওরা যে মেয়েটির দিকে বারবার চাইবে এও আমার অসহ্য, সুতরাং ওদেরও সরিয়ে নিয়ে যেতে চাই। নেপাল প্রামাণিক দুধ নিয়ে এলো। আমি সকলকে চা পরিবেশন করলাম। আব্দুল হামিদ বললে, একদিন এখানে ফিস্ট করুন ডাক্তারবাবু, আমি একটা খাসি দেব। গোবিন্দ দাঁ পিছপাও হওয়ার লোক নয়, সে বললে,
আমি কলকাতা থেকে ভাদুয়া ঘি আনিয়ে দেব, পোস্তার খাঁটি পশ্চিম ভাদুয়া। আমার সঙ্গে যথেষ্ট খাতির। আমাদের দোকান থেকে রং নেয় ওরা। সেবার হলো কি, রামহরি সরকার ওকে কথা শেষ করতে না দিয়ে বললে, কিসের পশ্চিমের ঘি? আমার ইউনিয়নে যা গাওয়া ঘি মেলে তার কাছে ওসব কি বললে ভাদুয়া মাদুয়া লাগে না। 1.5 টাকা সের গাওয়া ঘি, কত চাই? এখনই হুকুম করলে 10 সের ঘি নিয়ে এসে ফেলবে। করুন না ফিস্টি। এরা যে আবার আসরে গিয়ে বসে, এ যেন আমি চাইনি। ছুতো নাতায় দেরি হয়ে যাক, এ আমারও ইচ্ছে। সুতরাং আমি এদের ওই স্থূল ধরনের কথাবার্তায় উৎসাহের সঙ্গে যোগ দিলাম। আরও 5 রকম ঘিয়ের কথা হলো। কি কি খাওয়া হবে তার ফর্দ হলো। কবে হতে পারে তার দিন স্থির করতে কিছু সময় কাটল। ওরা আসরে গিয়ে মেয়েটিকে না দেখুক। নেপাল প্রামাণিক এই সময় আমার হাত জোড় করে বললে, একটা অনুরোধ আছে। আমার বাড়িতে লুচি ভেজেছে, বড় বউ যত্ন করে ভাজছে আপনার জন্য, একটু পায়ের ধুলো দিতেই হবে। আমার নিজেরও ইচ্ছে আর আসরে যাব না। ওর ওখানে খেতে গেলে যে সময় যাবে তার মধ্যে খ্যামটার আসর ভেঙে যাবে। বললাম, বেশ, তাতে আর কি হয়েছে, চলো যাই। নেপাল প্রামাণিকের বড় চৌচালা ঘরের দাওয়ায় আমার জন্য খাবার জায়গা করা হয়েছে। নেপাল প্রামাণিকের বড় বউ থালায় গরম লুচি এনে পরিবেশন করলে। বড় ভক্তিমতী স্ত্রীলোক। ব্রাহ্মণের উপর অমন ভক্তি আজকালকার কালে বড় একটা দেখা যায় না। আমার সঙ্গে কথা বলে না, তবে আকারে ইঙ্গিতে বুঝতে পারি ও কি বলতে চাইছে। যেমন একবার লুচির থালা নিয়ে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি বললাম, না মা, আর লুচি দিতে হবে না। নেপালকে আমার অদূরে খাবার জায়গা করে দেওয়া হয়েছে। সে বললে, নিন নিন ডাক্তারবাবু, ও অনেক কষ্ট করে আপনার জন্য লুচি ভেজেছে। সন্ধ্যে থেকে আমাকে বলছে ডাক্তারবাবুকে অবিশ্বাস করে খেতে বলবা। বড় বউয়ের ঘোমটার মধ্যে থেকে মৃদু হাসির শব্দ পাওয়া গেল। খান আসতে গরম লুচি চুরির ঠুনঠান শব্দের সঙ্গে পাতে পড়ল। এত কেন? ওফ, কি সর্বনাশ! বড় বউ ফিসফিস করে অদূরে ভোজনরত নেপালের কানের কাছে মুখ নামিয়ে কি বললে। নেপাল আমায় বললে, বড় বউ বলছে ডাক্তারবাবু ছোকরা বয়স, কেন খাবেন না এ কখানা লুচি? এই তো খাবার বয়স। আমি বললাম, আমার বয়স সম্বন্ধে মায়ের একটু ভুল হচ্ছে। ছোকরা বড় নই, 35-এর কোঠায় পা দেব আশ্বিন মাসে। আবার ফিসফিস শব্দ। নেপাল তার অনুবাদ করে বললে, বড় বউ হাসছে, বলছে ওর ছোট ভাইয়ের চেয়েও কম বয়স। আমি জানতাম নেপালের 2 সংসার, কিন্তু ওর বউটি সত্যিই সুন্দরী। এর আগেও 2বার দেখেছি বউটিকে। বয়স 40-এর ওপর হলেও দীর্ঘকাল নিঃসন্তানা ছিল বলেই হোক বা যে কারণেই হোক, এখনো বেশ আঁটো গড়ন, দিব্যি স্বাস্থ্যবতী, গায়ের রং 25 বছরের যুবতীর মতো, বেশ শান্ত মুখশ্রী। আমি উত্তর দিলাম, মাকে বলো আর 2খানা পটল ভাজা দিতে। বউটি পটল ভাজা পাতে দিলে এনে। আমি মুখ তুলে তাকেই উদ্দেশ্য করে বললাম, আচ্ছা এরকম কেন মা করো বলো তো? চমৎকার রান্না, কিন্তু নুন দাও না কেন? সেবারও তাই, এবারও তাই। সেবার বলে গেলাম তোমায়, তুমি নুন দিও তরকারিতে, ওতে আমার জাত যাবে না, তবুও নুন দাওনি এবার। বড় বউ এবার খুব জোরে ফিসফিস করলে এবং খানিকক্ষণ সময় নিয়ে। নেপাল হেসে বললে, বড় বউ বলছে ব্রাহ্মণের পাতে নুন দিয়ে তরকারি রেঁধে দেবো, সে ভাগ্যি করিনি। এ জন্মে আর তো হয়ে উঠবে না, নরকে পচে মরবো শেষে, ছোট জাত আমরা। ওসব বাজে কথা। না ডাক্তারবাবু, আপনাদের মত অন্যরকম, আপনারা ইংরেজি পড়ে এসব মানেন না, কিন্তু ভগবানের কাছে দোষী হতে হবে তো। ইংরেজি পড়ে নয় নেপাল, মানুষের সঙ্গে তফাৎ সৃষ্টি করেছে সমাজ। ভগবানকে টেনো না এর মধ্যে।
ভগবান নিজেই ব্রাহ্মণের পায়ের চিহ্ন বুকে ধরে আছেন। আছেন কি না আছেন বলুন। আমি দেখিনি ভগবানকে, তার বুকে কি আছে না আছে বলতে পারবো না, কিন্তু নেপাল, এটুকু তুমিও জানো আমিও জানি, তাঁর দেওয়া ছাপ কপালে নিয়ে কেউ পৃথিবীতে আসেনি। তবে বাবু, কেউ ব্রাহ্মণ কেউ শুদ্ধর হয় কেন? তুমিই বলো। কর্মফল। আপনার সুকৃতি ছিল, আপনি ব্রাহ্মণ হয়ে জন্মেছেন। আমার পুণ্যি ছিল না, আমি শুদ্ধর হয়ে। এ তর্কের মীমাংসা নেই, বিশেষত এদের বোঝানো আমার সম্ভব নয়। সুতরাং চুপ করে খাওয়া শেষ করলাম। রাত হয়েছে। নেপাল বললে, আপনি শোবেন এখানে তো? বড় বউ বলছে। না, আমি ডিসপেন্সারিতে শোব। রাত বেশি নেই, ভোর রাত্রে নৌকো ছাড়ব। কষ্ট করে কেন শোবেন? বড় বউ আপনার জন্যই পুবির ঘরে তক্ত বসে বিছেন পেতে রেখেছে। তখন যদি নেপাল প্রামাণিকের কথা শুনতাম, তার ভক্তিমতী সতীলক্ষ্মী স্ত্রীর কথা শুনতাম, তারপরে কতবার এ কথা আমার মনে হয়েছিল, কিন্তু তখন আর উপায় ছিল না। আমি নেপালের বাড়ি থেকে চলে এলাম ডাক্তারখানায়। নেপাল লণ্ঠন ধরে এগিয়ে দিয়ে গেল। ডাক্তারখানার ওদিকে বারান্দায় নৌকোর মাঝিটা অঘরে ঘুমোচ্ছে। আমি ঘরে ঢুকে নেপালকে বিদায় দিয়ে বিছানা পাতবার জোগাড় করছি, এমন সময় বাইরে গোবিন্দ দাঁ আর আব্দুল হামিদের গলা পেলাম। আব্দুল হামিদ বললে, ও ডাক্তারবাবু, আলো জ্বালুন, ঘুমুলেন নাকি? বললাম, কি ব্যাপার? নিশ্চয়ই এরা চা খেতে এসেছে, কিন্তু এত রাত্রে আমি দুধ পাই কোথায় যে ওদের জন্য চা করি আবার? বিপন্ন মুখে দোর খুলে ওদের পাশের ঘরে বসিয়ে শোয়ার ঘর থেকে লণ্ঠন নিয়ে ডিসপেন্সারি ঘরে ঢুকেই আমি দেখলাম একটি মেয়ে ওদের সঙ্গে। স্বভাবতই আমার মনে হলো কারো অসুখ করেছে, নইলে এত রাত্রে ওরা দুজনে ডিসপেন্সারিতে আসবে কেন? ব্যস্ত সুরে বললাম, কি হয়েছে বলো তো, কে মেয়েটি? গোবিন্দ দাঁ বললে, বসুন ডাক্তারবাবু, বসুন, কথা আছে। কে বলো তো ও মেয়েটি? আব্দুল হামিদ দাঁত বের করে হেসে বললে, হ্যাঁ, আপনার রুগী, দেখুন তো। সেই কিশোরী নর্তকীটি। আমার মাথা যেন ঝিমঝিম করে উঠল। মেয়েটির সলজ্জ দৃষ্টি মাটির দিকে নামানো। মনে হলো ওর কপাল ঘেমে উঠেছে ক্লান্তিতে ও সকরুণ কুণ্ঠায়। আমি এগিয়ে এসে বলি, কি ব্যাপার, হয়েছে কি? গোবিন্দ দাঁ হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল। আব্দুল হামিদের হাসির সুর, খিক খিক শব্দটা নদীর ধারে পুরনো শিমুল গাছের শিকড়ে পাখির আওয়াজের মতো। বিরক্ত হয়ে বললাম, আহ, বলি কি হয়েছে শুনি না। গোবিন্দ দাঁ বললে, মাথা ধরেছে, নিচে গিয়ে মাথা ধরেছে, এখন ওষুধ দিন, রোগ সারান। টেবিলের ওপর থেকে স্মেলিং সল্টের শিশিটা তুলে বললাম, এটা জোরে শুঁকতে বলো, এখনই সেরে যাবে। আব্দুল হামিদ আর একবার শিকড়ে পাখির আওয়াজের মতো হেসে উঠল। গোবিন্দ দাঁ বললে, আপনি চিকিৎসা করুন, আমরা চলি। কেন কেন? আমাদের আর এখানে থাকার কি দরকার? সত্যি ওরা উঠে চলে যেতে উদ্যত হলো দেখে আমি বললাম, বসো বসো, কি হচ্ছে? ওষুধ শিশিতে দিচ্ছি। গোবিন্দ দাঁ বললে, আপনি ওষুধ দেবেন দিন, দিয়ে ওকে পটল কলুর আটচালা ঘরে ওদের বাসা, সেখানে পাঠিয়ে দেবেন, আমরা চলি। আব্দুল হামিদ বললে, ওষুধের দামটা
আমার কাছ থেকে নেবেন। গোবিন্দ দা বললে। কেন? আমি দেব। ওদের ইতর ব্যবহারে আমার বড় রাগ হলো। আমি ধমক দেওয়ার সুরে বললাম, কি হচ্ছে সব? ওষুধ যদি দিতে হয় তার দামটা না নিতেও তো পারি। বসো সব, কেউ যেও না। কি হয়েছে শুনি? গোবিন্দ দা বললে, মাথা ধরেছে বললাম তো। ওগো, বলো না গো, তোমার কি হয়েছে? তোমার চাঁদ মুখ দিয়ে কথা না বেরুলে আমাদের ডাক্তারবাবু বিশ্বাস করছেন না যে। বললে মাথা ধরেছে, নিয়ে এলাম ডাক্তারের কাছে। এখন রুগী ডাক্তারের কথাবার্তা হোক, আমরা তো বাড়তি মাল, হ্যাবাক জিঙ্কের পিপের সোল এজেন্ট। এখানে আর আমরা কেন? ওঠো আব্দুল হামিদ। সত্যিই ওরা চলে গেল। আমি মেয়েটির মুখের দিকে চাইলাম। দুটি চোখের সলজ্জ চাউনি আমার মুখের দিকে স্থাপিত। এভাবে আমি একা কোনো মেয়ের সঙ্গে মিশতে অভ্যস্ত নই। আমি যেন ঘেমে উঠলাম। তার উপরে অন্য কোনো মেয়ে নয়, যে মেয়েটি কাল থেকে আমার একঘেয়ে জীবনে সম্পূর্ণ নতুনের স্বাদ এনে দিয়েছে, সেই মেয়েটি। হঠাৎ আমি নিজেকে দৃঢ় করে নিলাম। আমি না ডাক্তার? আমার গলা কাঁপবে একটি বালিকার সঙ্গে চিকিৎসক হিসেবে কথাবার্তা বলতে? বললাম, কি হয়েছে তোমার? মেয়েটি আমার মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বললে, আপনি ডাক্তারবাবু? অদ্ভুত প্রশ্ন, এতটুকু মেয়ের মুখে। গম্ভীর মুখে বলবার চেষ্টা করলাম, তবে এখানে কি জন্য এসেছো? দেখতেই তো পাচ্ছ। আশ্চর্যের উপর আশ্চর্য, মেয়েটি ফিক করে হেসে ফেলে পরক্ষণেই লজ্জায় মুখখানি নিচু করে আঁচল চাপা দিলে। আঁচল চাপা মুখ আমার দিকে তুলে আবার ফিক করে হেসে উঠল। সে এক অদ্ভুত ভঙ্গি। এ ভঙ্গির অপূর্ব লাবণ্য আমার বর্ণনা করবার শক্তি নেই। আমার বুদ্ধি যেন লোপ পাবার উপক্রম হলো। এমন ধরনের মেয়ে আমি কখনো দেখিনি। মেয়ে দেখেছি সুরবালাকে, শান্ত, সংযত, ভদ্র। বড় জোর দেখেছি শান্তিকে। না হয় নির্জন রাস্তায় অবসর খুঁজে কথা বলে, তাও দরকারি কথা, নিজের গরজে। এমন সাবলীল ভঙ্গি তাদের সাধ্যের বাইরে। তাদের দেহে হয় না, জন্মায় না। ছেলে মানুষ নারী বটে, কিন্তু সত্যিকার নারী। বললাম, হাসছো কেন? কি হয়েছে? মাথা ধরেছে, অসুখ হয়েছে। মিথ্যে কথা। ভারী ডাক্তার আপনি। যেন কত কালের পরিচয়, কোনো সংকোচের বালাই নেই। ওর সামনের চেয়ারে বসে ওর হাত ধরলাম। ও হাত টেনে নিলে। নির্জন ঘরে ও আর আমি, রাত 1টা কিংবা 2টো। কে জানে, কেই বা খবর রাখে। আমার মনে হলো জগতে ওই মেয়েটি আমার সামনে এসে বসে আছে যুগ যুগ ধরে। সারা বিশ্বে দুটি মাত্র প্রাণী, ও আর আমি। আমি বললাম, তোমার নাম কি? কি দরকার আপনার সে খোঁজে? তবে এখানে এসেছো কেন? ওষুধ দিন। হাতটা ধরেই রইলেন যে, দেখুন না হাত। কিছুই হয়নি তোমার? না, সত্যি আমার মাথা ধরেছিল, এখন আর নেই। কি করে বুঝলেন? তুমি একটি দুষ্ট বালিকা। কত বয়স তোমার? 15 না 16? জানি নে। আমি ওর হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে উঠে বললাম, তবে এখনই যাও। ওর মুখ থেকে হাসি মিলিয়ে গেল।
আমার গলার সুর বোধ হয় একটু কড়া হয়ে পড়েছিল। ভীরু চোখে আমার দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে বললে, রাগ করলেন? না না, রাগ করবেন না, আমার বয়স 16। নাম কি? পান্না। ভালো নাম, সুধীরাবালা। যার সঙ্গে এসেছ ও তোমার কে হয়? কেউ নয়, ওর সঙ্গে মুজরো করে বেড়াই, মাইনে দেয়, পেলার অর্ধেক ভাগ দিতে হয়। কোথায় থাকো তোমরা? দমদমা সিঁথি, বাড়িওয়ালির বাগান বাড়িতে। সে আবার কে? বাড়িওয়ালি মাসির টাকায় তো খ্যামটার দল চলে, থাকতে দেয়, খেতে দেয়, সেই তো সব। ওষুধ দেব? মিথ্যা কথা বলে এসেছো কেন এখানে? ওই তোমার সঙ্গের মেয়েটা এখানে তোমায় পাঠিয়েছে? না। সত্যি বলো, মিথ্যে ভান করছো কেন অসুখের? ও পাঠিয়েছে না? তোমায় শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে? মেয়েটি লজ্জায় কেমন যেন ভেঙে পড়ে বললে, তা না, বলেই মুখ নিচু করে মৃদু মৃদু হাসতে লাগলো। সঙ্গে সঙ্গে আমার মনে হলো ও সত্যি কথা বলছে। ওর সঙ্গিনী পাঠায়নি, ছল করে ও নিজেই এসেছে, স্বেচ্ছায় এসেছে। অসুখ বিসুখও নয়, কোনো অসুখ নেই ওর। হঠাৎ মেয়েটি উঠে দাঁড়িয়ে কেমন একরকম অদ্ভুত স্বরে বললে, আমি চললাম, আপনি বড় খারাপ লোক। বিস্ময়ের সুরে বললাম, খারাপ কেন? কি করলাম তোমার? আমি বলিনি তো কিছু, আমি যাই। আসর কোন দিকে? বাপরে, কত রাত হয়ে গিয়েছে, আমায় একটু এগিয়ে দিন না। তা পারবো না, আসরে অনেক লোক, তোমার সঙ্গে আমায় দেখতে পেলে কে কি বলবে। আমি পথ দেখিয়ে দিচ্ছি, তুমি যাও, কোনো ভয় নেই। বাজারের মধ্যে চারিদিকে লোক, ভয় কিসের? মেয়েটি চলে যেতে উদ্যত হলে আমার কৌতূহল অদম্য হয়ে উঠল। আমি খপ করে ওর হাত ধরে ওকে সেই চেয়ারখানাতে আবার বসিয়ে দিয়ে বললাম, কেন এসেছিলে? না বলে যাবার জো নেই পান্না। না, এই নামই তো। রাগ করলে নাকি ডাকনাম ধরে ডাকলাম বলে? মেয়েটি হেসে বললে, ডাকুন না যত পারেন। তুমি এখানে এসে বসে আছো, তোমার সঙ্গের মেয়েটা কি ভাববে? ভাবুক না, আমার তাতে কি? তুমি তো দেখছি খুব ছেলে মানুষ, তোমার কথা সুরেই তার প্রমাণ। পান্না চোখের ভুরু ওপর দিকে দুবার তুলে আবার নামিয়ে কৌতুকের সুরে বললে, শেষের দিকে জিজ্ঞাসার সুরটা নিরর্থক। কি সুন্দর হাসি ফুটে উঠল ওর মুখে। আমার হঠাৎ মনে হলো ওকে আমি বুকে টেনে নিয়ে ওর ফুলের মতো লাবণ্য ভরা দেহটা পিষে দিই বলিষ্ঠ বাহুর চাপে। মাথার মধ্যে রক্ত চনচন করে উঠল। আমি চেয়ার ছেড়ে উঠে পড়ি। এ অবস্থা ভালো নয়, ও এখানে থেকে চলে যাক। ছি! পান্না, তুমি চলো, এগিয়ে দিয়ে আসি। আপনি বড় মজার লোক, কিন্তু আমি কেন এসেছিলাম জিজ্ঞেস করলেন না যে? তুমি বললে না তো, আবার জিজ্ঞেস করে কি হবে? তুমি 1 নম্বরের দুষ্টু পান্না। পান্না কেন? আমার ভালো নামে ডাকুন না, সুধীর বালা। ওর চেয়ে পান্না ভালো লাগে, সত্যি বলছি। আমিও সত্যি বলছি। আপনাকে আজ রাত্রে। এই পর্যন্ত বলেই কি একটা বলবার মুখে হঠাৎ থেমে গিয়ে ও সলজ্জ হেসে মুখ নিচু করে চুপি চুপি কতগুলো কথা আপনা আপনি বলে গেল। কি বললে? বলছি, এই গিয়ে আপনাকে আজ রাত্রিরে
আহ, লজ্জায় তো ভেঙে পড়লে। বলো না কি? আমার লজ্জা করে না বুঝি? আমি যাই, এগিয়ে দিন। আমি উঠলাম। আমার সম্বিত ফিরে এসেছে। আমি চিকিৎসক। আমার ডাক্তারখানায় সমাগত একটি রোগিণীর সঙ্গে রাত দুপুরে বিশ্রামভালাপ শোভা পায় না আমার। ৩৫ বছর বয়স হয়েছে, বিবাহিত ভদ্রলোক। বললাম, চলো না, ওঠো, এগিয়ে দিয়ে আসি। হরিময়রার দোকান পর্যন্ত এসে দেখি আসরের দিকে তখনও মেলা লোকের ভিড়। কেউ পান বিড়ি খাচ্ছে, কেউ জটলা করে গল্প করছে। স্থানীয় বাজারের লোকে এখনো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পান বিড়ির দোকান এখনো খোলা। পান্না নিজেই আমার দিকে চেয়ে সলজ্জ কুণ্ঠায় ভদ্রঘরের বধূটির মতো বললে, আপনি যান, লোকের ভিড় রয়েছে, আপনাকে দেখতে পাবে। আমি দাঁড়িয়ে আছি, ও চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ মুখ ফিরিয়ে আমার দিকে চেয়ে বলল, আজ আমাদের শেষ দিন, জানেন তো? জানি। আপনি আসবেন? তা বলতে পারিনি। আজ এত রাত পর্যন্ত জেগে কাল বাড়ির ডাক্তারখানায় রোগী দেখতে হবে। সন্ধ্যের পর কাল আরম্ভ হবে তো। আপনি আসবেন, কেমন তো? তারপরেই মাথা দুলিয়ে বললে, ঠিক ঠিক ঠিক, যাই। আমি কিছু বলবার আগেই পান্না হরিময়রার দোকানের ছেস্তলার আড়ালে অদৃশ্য হয়ে গেল। ফিরে চলে এলাম ডাক্তারখানাতে। মাথার মধ্যে কেমন করছে। পান্নার সঙ্গে জীবনের যেন অনেকখানি চলে গেল। জীবনকে এতদিনে কিছুই জানিনি, দেখিনি। শুধু ঘুরে মরেছি পাড়া গাঁয়ে ডাক্তারি করে, আর সনাতনদার মতো গেঁয়ো লোকের প্রশংসা করিয়ে। আজ যেন মনে হলো এ জীবন একেবারে ফাঁকা। এতে আসল জিনিস কিছুই নেই। নিজেকে ঠকিয়েছি এতদিন। মাঝি বললে, বাবু বাড়ি যাবেন তো? নৌকো ছাড়ি। একটা শক্ত কেস আছে, যাবো কিনা তাই ভাবছি। চলুন বাবু, কাল খাওয়া দাওয়া করে চলে আসবেন। কাঠের পুতুলের মতো গিয়ে নৌকোতে উঠলাম। নৌকো ছাড়ল। আমি শুয়ে রইলাম। চোখ বুজে কিন্তু কেবলই পান্নার মুখ মনে পড়ে। তার সেই অদ্ভুত হাসি, সুকণ্ঠ চাউনি। লাবণ্যময়ী কথাটা বইয়ে পড়ে এসেছি এতদিন। ওকে দেখে এতদিন পরে বুঝলাম নারীর লাবণ্য কাকে বলে। কি যেন একটা ফেলে যাচ্ছি মঙ্গলগঞ্জের বারোয়ারি তলায়, যা ফেলে আমি কোথাও গিয়ে শান্তি পাব না। মনে মনে একটা অদ্ভুত কল্পনা জাগল। নিজেই অবাক হয়ে গেলাম আমার এ ধরনের কল্পনার সম্ভাব্যতায়। ডাক্তারি ছেড়ে দিয়েছি, সংসার ছেড়ে দিয়েছি। পান্না যদি আমাকে চায়, তবে ওকে নিয়ে চলে গিয়েছি সুদূর পশ্চিমে কোনো অজ্ঞাত ছোট শহরে। পান্নার সীমন্তে সিঁদুর, মুখে সেই হাসি, আমার সঙ্গে এক নির্জন ছাদে, দুজনে মুখোমুখি। কেউ কোথাও নেই, কেউ আমাকে ডাক্তারবাবু বলে খাতির করবার নেই। এখানে আমার বংশগৌরব আমার সব স্বাধীনতা হরণ করেছে। কিসের বংশগৌরব, কিসের যশমান? ওকে যদি পাই, হয়তো তা আকাশ কুসুম, ওসব আলে আর আলো, হাতের মুঠোয় ধরা দেয় না কোনোদিন। পান্না আমার হবে, এ কথা ভাবতেই আমার সারা দেহ মনে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। পান্না খাঁটি নারী। আমি এতদিন নারী দেখিনি, ওদের চিনতাম না। আজ বুঝলাম ওকে দেখে।
পান্না আজ আমার ডাক্তারখানায় কেন এসেছিল? ওষুধ নিতে নয়, না ওষুধ নিতে? কিছুই বুঝলাম না ওর কাণ্ড। অসুখ কিছু ছিল না, মাথা ধরতে পারে হয়তো, কিন্তু যদি এমন হয় ও ওষুধ নেবার ছল করে এসেছিল অভিসারে আমার কাছে। কিন্তু আব্দুল হামিদ আর গোবিন্দ দা সঙ্গে কেন? না, কিছুই পরিষ্কার হলো না। আচ্ছা, যদি সত্যিই ও অভিসারে এসেছিল এমন হয়? কথাটা ভাবতে আমার দেহ মনে আবার যেন বিদ্যুতের শিহরণ বয়ে গেল। তাও কি সম্ভব? আমার বয়স ৩৫, পান্না ১৬ বছরের কিশোরী। অসম্ভব কি খুব? তবে এমন অনেক ঘটনার কথা জানি যেখানে এর চেয়েও বেশি বয়সে কিশোরীর প্রেম লাভ করেছিল। সেসব আমার মতো গেঁয়ো ডাক্তারের অদৃষ্টে কি ওসব সম্ভব হবে? যা নাটক নোভেলে পড়েছি তা হবে আমার জীবনে মঙ্গলগঞ্জের মতো অজ পাড়াগাঁয়ে? মাথার মধ্যে কেমন নেশা। উঠে নদীর জল চোখে মুখে দিলাম। আমার শরীরের অবস্থা যেন মাতালের মতো। মাঝি বললে, ডাক্তারবাবু ঘুমননি? বললাম, না বাপু, মাথা গরম হয়ে গিয়েছে না ঘুমিয়ে। চলুন বাবু, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুম দেবেন এখন। আমি তখন ভাবছি, এসে ভুল করেছি, না এলেই হতো। যদি এমন কিছু ঘটে বাড়ি গিয়ে, কাল সন্ধেবেলা মঙ্গলগঞ্জে আসা না ঘটে, পান্নার সঙ্গে আর দেখা হবে না, ও চলে যাবে কলকাতায়। তা হবে না, এমনভাবে পান্নাকে আমি হারাতে রাজি নই। বাড়ি এসে স্নান করে একটু মিছরির শরবত খেয়ে বৈঠকখানায় গিয়ে বসেছি। এমন সময় বড় মুখুজ্জের ছেলে হারান এসে বললে, শশাঙ্কদা, একবার আমাদের বাড়ি যেতে হচ্ছে। কেন হে, এত সকালে? জামাই এসেছেন, একটু চা খাবে তার সঙ্গে সকালে। মা করো ভাই, কাল সারা রাত ঘুমাইনি, মঙ্গলগঞ্জে শক্ত কেস ছিল। ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলগঞ্জে নাকি বারোয়ারিতে ভালো খ্যামটা নাচ হচ্ছে, কে যেন বলছিল। আমার বুকের ভেতরটা যেন ধড়াস করে উঠল। জিভ শুকিয়ে গেল হঠাৎ। এর কারণ কিছু নয়, মঙ্গলগঞ্জের কথা উঠলেই পান্নার মুখ মনে পড়ল। ওর হাসি, সেই অপূর্ব লীলায়িত ভঙ্গি মনে পড়ে গেল। আমি সামলে নিয়ে বললাম, বারোয়ারি, হ্যাঁ হচ্ছে শুনেছি। হঠাৎ আমার মনে হলো, খ্যামটা নাচ হচ্ছে শুনে হারান যদি আজ আমার নৌকোতেই, কারণ আমি আজ যাবই ঠিক করে ফেলেছি। মঙ্গলগঞ্জে যেতে চাই, তবে সব মাটি। পান্নার সঙ্গে দেখা করার কোনো সুবিধে হবে না ও আপদের সামনে। এমনকি হয়তো নাচের আসরেই যেতে পারবো না। সুতরাং ওপরের উক্তিটি শুধরে নেওয়ার জন্য বললাম, কিন্তু সে কাল বোধহয় শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে? উদাসীন সুরে বলি। তাই শুনছিলাম, আমার তো ওদিকে যাওয়া টাওয়া নেই, লোকে বলছিল। হারান বললে, হ্যাঁ তুমি আবার যাবে খ্যামটার আসরে নাচ দেখতে? তোমাকে আমি আর জানি নে, তাছাড়া তোমার সময়ই বা কোথায়? তাহলে চলো একটু চা খেয়ে আসবে। না ভাই, আমায় মাফ করো, হাতে অনেক কাজ আজকে। একটু পরে সনাতনদা এসে বললে, কাল নাকি সারা রাত কাটিয়েছ মঙ্গলগঞ্জে, কি কেস ছিল? বিরক্তির সঙ্গে বললাম, ও ছিল একটা। আজ যাবে নাকি আবার? এত খবর তোমায় দিলে কে? কেন বলো তো, গেলে কি হবে? সনাতনদা একটু বিস্মিতভাবে আমার দিকে চাইলে। এই সামান্য প্রশ্নে আমার বিরক্তির কারণ কি ঘটতে পারে বোধহয় ভাবলে। বললে,
না না, তাই বলছিলাম। হ্যাঁ, যেতে হবে। কেন বলো তো? যা ভয় করছিলাম সনাতনদা বলে বসল। আমাকে নিয়ে যাবে তোমার নৌকোতে? নাকি ভালো বারোয়ারি গান হচ্ছে মঙ্গলগঞ্জে, একটু দেখে আসতাম। আমার বুক ঢিপ ঢিপ করে উঠল। বললাম, কে বললে ভালো? রামও বাজে খ্যামটা নাচ হচ্ছে, কলকাতার খ্যামটা উলিদের। সনাতনদা জানে আমি নীতিবাগীশ লোক, সুতরাং আমার সামনে সে বলতে পারলে না যে খ্যামটা নাচ দেখতে যাবে। আমিও তা জানতাম। খ্যামটা নাচের কথা শুনে সনাতনদা তাচ্ছিল্যের সুরে বললে, খ্যামটা? ঝাঁটা মারো, ও আবার ভদ্রলোকে দেখে। তুমি গিয়েছিলে না? না, তুমি আবার যাচ্ছ ওই দেখতে? গিয়েছিলাম একটুখানি। সনাতনদা সবিস্ময়ে আমার দিকে চেয়ে বললে, তুমি? হেসে বললাম, হ্যাঁ গো, আমি। সনাতনদা ভেবে বললে, তা তোমাকে খাতিরে পড়ে যেতে হয়। 5 জনে বলে তুমি হলে ডাক্তার মানুষ। সনাতনদা আর ও সম্বন্ধে কিছু বললে না। অন্য কথাবার্তা খানিকক্ষণ বলে উঠে চলে গেল। আমি বাড়ির ভেতর গিয়ে স্নানাহার করে নিয়ে ওপরে শোবার ঘরে যেতেই সুরবালা এসে ঘরের জানালা বন্ধ করে দিয়ে গেল। চোখে আলো লাগলে দিনমানে আমার ঘুম হয় না, সে জানে। কতক্ষণ ঘুমিয়েছি জানি নে। উঠলাম যখন, তখন বেলা বেশি নেই। তখনই সুরবালা চা নিয়ে এলো। বললে, ঘুম হয়েছে ভালো? এর মধ্যে কাপাসডাঙ্গা থেকে একটা রুগী এসেছিল, বলে পাঠিয়েছি বাবু ঘুমোচ্ছেন। তারা বোধহয় এখনো বাইরে বসে আছে, শক্ত কেস। বললাম, আমাকে আজও মঙ্গলগঞ্জে যেতে হবে। আজও? কেন গা? সুরবালা সাধারণত এরকম প্রশ্ন করে না। খাঁটি মিথ্যে কথা ওর সঙ্গে কখনো বলিনি। সংক্ষেপে বললাম, দরকার আছে, যেতেই হবে। কাপাসডাঙ্গায় যাবে না? না, যেতে পারা যাবে না। এদিকে কাপাসডাঙ্গার লোকে যথেষ্ট পীড়াপিড়ি শুরু করে দিলে। তাদের রোগীর অবস্থা খারাপ, যত টাকা লাগে তা দেবে। অবস্থা ভালো, আমি একবার যেন যাই। ভেবে দেখলাম, কাপাসডাঙ্গায় রুগী দেখতে গেলে সারা রাত কাটবে যেতে আসতে। সে হয় না। মাঝিকে নিয়ে সন্ধ্যার পরেই রওনা হই। মঙ্গলগঞ্জ পৌঁছবার আগে আমার বুকের মধ্যে কিসের ঢেউ যেন ঠেলে উঠছে, বেশ অনুভব করি। মুখ শুকিয়ে আসছে, হাত পা ঝিমঝিম করছে। এ আবার কি অনুভূতি? আমার এত বয়স হলো, কখনো তো এমন হয়নি। একটি ভয় মনের মধ্যে উঁকি মারছে। পান্না আজ হয়তো অন্যরকম হয়ে গেছে। আজ সে হয়তো আর আমাকে চিনতেই পারবে না। তা যদি হয়, সে আঘাত বড় বাজবে বুকে। গোবিন্দ দা দেখি ডাক্তারখানায় বসে। আমায় দেখেই দাঁত বার করে বললে, ডাক্তারবাবু যে এসেছেন? কি ব্যাপার? ব্যাপার কিছু নয়, ভাগ্যিস আপনি এলেন। আমি কেন? অসুখ বিসুখ কারো? গোবিন্দদা সুর নিচু করে বললে, অসুখ যার হবার তার হয়েছে। একজন যে মরে, সকাল থেকে 17 বার এনকোয়ারি করছে ডাক্তারবাবু আজ আসবেন তো। আপনি না এলে তার অবস্থা যে কেষ্ট বিরহে রাধার মতো। রাগের সুরে বললাম, যাও, কি সব বাজে কথা বলো। গোবিন্দ দা টেবিল চাপড়ে বললে, একটুও বাজে কথা নয়, মা কালীর দিব্যি। আব্দুল হামিদকে তো জানেন, ঘোরের লোক।
ও যতবার সে ছুরির সঙ্গে দেখা করবার চেষ্টা করেছে ততবার সে হাঁকিয়ে দিয়েছে। আমি একবার গিয়েছিলাম কখন আসর হবে জিজ্ঞেস করতে। আমাকে বললে, ডাক্তারবাবু আজ আসবেন তো? আমি যেমন বলেছি, তা তো জানি নে আসবেন কিনা, অমনি মুখ দেখি কালো হয়ে গেল। আমার বুকের ভেতরে যেন ঢেকির পাড় পড়ছে। গোবিন্দদা হ্যাবাক জিঙ্কের ব্যবসা করে, মনের খবর ও কি জানবে? জানলে এসব কথা কি বলতো? মুখে বললাম, ওসব কথা আমায় শুনিয়ে লাভ কি, যাও। গোবিন্দদাকে হঠাৎ একটা কথা জিজ্ঞেস করতে বড় ইচ্ছে হলো, কিন্তু জিজ্ঞেস করাটা উচিত কিনা বুঝতে না পেরে একটু ইতস্তত করছি। দেখি ধূর্ত গোবিন্দদা বললে, কিছু বলবেন? একটা কথা, কাল রাত্রিরে ওকে তোমরা এনেছিলে কেন? ঠিক কথা বলবে। আমি বললে আপনি বিশ্বাস করবেন না। ও আমাকে বললে, ডাক্তারবাবু কোথায় থাকেন? আব্দুল হামিদও ছিল আমার সঙ্গে, তাই নিয়ে এসেছিলাম। হয় না হয় জিজ্ঞেস করে দেখবেন আব্দুল হামিদকে। একবার নয়, ও কবার জিজ্ঞেসে করেছে আপনি কোথায় থাকেন। তখন বললাম, কেন? ও বললে, হাত দেখাবো, অসুখ করেছে। ও কি করে জানলে আমি ডাক্তার? ও আসরে ছাড়া আমায় দেখেনি। তা আমি জানি না, সত্যি বলছি, কাউকে হয়তো জিজ্ঞেস করে থাকবে। কি একটা কথা বলতে যাব, এমন সময় বাইরে কে ডাকলো, কে আছেন? কম্পাউন্ডার তখন আসেনি। আমি নিজেই বাইরে গিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। বললাম, কোত্থেকে আসছো? মনে হলো ওকে আমি খ্যামটা নাচের দলেই তবলা বাজাতে দেখেছি। লোকটা বললে, ডাক্তারবাবু আছেন? বললাম, কি দরকার? দরকার আছে। কি মনে হলো বললাম, না আসেননি। ও, আসবেন কি? তা বলতে পারিনি। গোবিন্দদা লোকটাকে দেখেনি। ঘরের মধ্যে ঢুকতেই আমায় জিজ্ঞেস করলে, কে? নেই বলে দিলেন কেন? হয়তো শক্ত রোগ। তুমি থামো না, আমার ব্যবসা আমি ভালো বুঝি। এমন সময় নেপাল প্রামাণিক এসে হাত জোর করে বললে, একটা অনুরোধ। হ্যাঁ, বড় বউ বিশেষ করে ধরেছে, যাও ডাক্তারবাবুকে নিয়ে এসো। রাত্রিরে যদি এখানে থাকতে হয় তবে চলুন আমার কুটিরে, একটু কিছু খেয়ে আসবেন। বেশ লোক এই নেপাল ও তার স্ত্রী, কিন্তু আজ আমার যাওয়ার তত ইচ্ছে ছিল না। গোবিন্দদা বললে, যান না, নাচ শুরু হবে সেই 10টায়। হ্যাঁ নেপালদা, বলি আমাদের মতো গরিব লোকের কি জায়গা হয় না তোমাদের বাড়ি? নেপাল ব্যস্ত সমস্ত হয়ে বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো না চলো। আমরা সবাই মিলে নেপালের বাড়ি এসে চা খেলাম। চায়ের সঙ্গে চিঁড়ে ভাজা ও নারকেল কোড়া। একটু পরে গোবিন্দদা উঠে চলে গেল। আমি একাই বসে আছি, এমন সময়ে গোবিন্দদা আবার এলো। আমায় বললে, একটু বাইরে আসুন। কি? আপনি সেই যে লোকটাকে ডাক্তার নেই বলে দিয়েছিলেন, সে কে জানেন? সে হলো ওদের খ্যামটার দলের লোক। আপনি আসবেন না শুনে পান্নার মন ভারী খারাপ হয়েছে। চুপ চুপ, এখানে কি ওসব কথা? কে বললে তোমায়? আরে গরিবের কথাটাই শুনুন। তিনি নিজেই আমাকে এইমাত্র ডেকে বললেন ডাক্তারবাবু এসেছেন কিনা। দেখে আসছি বলে তাই চলে এলাম আপনার কাছে।
এখন একটা মজা করা যাক। আমি গিয়ে বলি আপনি আসেননি। তারপর তারপর আপনি হঠাৎ আসরে গিয়ে বসে প্যালা দিতে যাবেন। বেশ মজা হবে, কেমন? না, ও আমার ভালো লাগে না। ও করে কি হবে? করুন করুন, আপনার হাতে ধরছি। বেশ, যাও, তাই হবে। নেপালের ভক্তিমতী স্ত্রী খুব যত্ন করে আমাকে খাওয়ালো। বড় ভালো মেয়ে, সামনে বসে কখনো কথা বলে না, কিন্তু আড়াল থেকে সব সুখ সুবিধে দেখে। গরম গরম লুচি এক একখানা করে ভেজে পাতে দেওয়া, দুধ গরম আছে কিনা দেখা, সব বিষয়ে নজর। দুদিন এখানে খেলাম, প্রতিদানে কি দেওয়া যায় তাই ভাবছি। একটা কিছু করা দরকার। আহারাদির ঘণ্টা 2 পরে আসর বসল। আমাকে গোবিন্দদা ডাকতে এলো। ওর সঙ্গে গিয়ে আসরে বসলাম। একটু পরে পান্না ও তার সঙ্গিনী সাজসজ্জা করে আসরে ঢুকল। আমি লক্ষ্য করে দেখছি, পান্না এসেই আসরের চারদিকে একবার দেখল। আমি বসেছি আব্দুল হামিদের পেছনে। প্রথমটা আমায় ও দেখতে পেলে না। ওর কৌতূহলী চোখ দুটি যেন নিষ্প্রভ হয়ে গেল। সেটা আমার দৃষ্টি এড়াল না। পান্না গাইতে গাইতে কখনো পিছিয়ে যায়, কখনো এগিয়ে যায়। একটু পরে আমার মনে হলো ও সামনের দিকে মুখ উঁচু করে চেয়ে চেয়ে দেখছে। গোবিন্দদা আমাকে ঈষৎ ঠেলা দিয়ে মৃদুস্বরে কি বললে ভালো শুনতে পেলাম না। ও কি সত্যি সত্যি আমাকে খুঁজছে? আমার বিরহ অনুভব করবে ওর মনের মধ্যে? আর একটা নেশা আমায় পেয়ে বসল, মদের নেশার চেয়েও বেশি। নাচের আসরে বসে আমি দুনিয়া ভুলে গেলাম। কেউ কোথাও নেই, আছে পান্না, আছি আমি। ওই সুন্দরী কিশোরী আমাকে ভালোবাসে, এ বিশ্বাস করিনি এখনো মনে প্রাণে। তবুও ভাবতে ভালো লাগে, নেশা লাগে। হয়তো এটা আমার দুর্বলতা, আমার বুভুক্ষিত হৃদয়ের আকুতি। কখনো কেউ আমায় ওভাবে ভালোবাসেনি। সুরবালা সে আছে এই পর্যন্ত। কখনো তাকে দেখে আমার এমন নেশা আসেনি মনে। নমস্কার। উপন্যাসটির পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।